আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ, বছরের শুভেচ্ছা সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ সবল আছো। আচ্ছা, আজকে আমরা সবাই যে চ্যাপ্টারটা নিয়ে পড়াশোনা করব অল্প বিস্তর, সেটা হলো আমাদের সেকেন্ড পেপারের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ের হস্তান্তরযোগ্য ঋণের দলিল। ওয়ালাইকুম আসসালাম। আমরা শুরু করছি পঞ্চম অধ্যায়, হস্তান্তরযোগ্য ঋণের দলিল। হ্যাঁ, সবাইকে শুভ নববর্ষ, নতুন বছরের শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আচ্ছা, হস্তান্তরযোগ্য ঋণের যে দলিলটা আছে সেই চ্যাপ্টারটা আমাদের বোর্ড এক্সামের জন্য ইম্পর্টেন্ট। সাধারণত বোর্ডে এখান থেকে একটা কোশ্চেন তোমরা পেয়ে থাকো। আমি তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলাপ আলোচনা করব। প্রথম যে অংশটুকু সেটা তোমরা সবাই জানো, জ্ঞানমূলক। এরপরে আছে আমাদের অনুধাবন প্রশ্ন এবং প্রয়োগ আর উচ্চতর দক্ষতা। আচ্ছা, পেজ নাম্বারটা বলতে পারছি না, কারণ এক একজনের কাছে হয়তো এক একটা বই আছে। যার কাছে যে বইটা আছে সেই বইটা নিয়ে বসে পড়ো, সাথে কলম আর খাতা থাকবে, ঠিক আছে? আচ্ছা, দু একটা কোশ্চেন না হাসিবুল, আমি পুরো কোশ্চেনগুলোই বলে দিব একসঙ্গে, ঠিক আছে? একটা একটা করে আলাপ আলোচনা করব, আর চ্যাপ্টারটা শেষ হলে একসঙ্গে তোমাদের সবগুলো কোশ্চেন দিয়ে দেওয়া হবে। সামি, ওয়েলকাম। আচ্ছা, জ্ঞানমূলক যে প্রশ্নগুলো আছে সেখানে আমি একসঙ্গে কোশ্চেনগুলো বলে যাচ্ছি। সবার হাতে নিশ্চয় বই আছে, একটা করে টিক মার্ক দিয়ে ফেলো, ঠিক আছে? এত দ্রুত তো লিখে নিতে পারবে না, টিক মার্ক দিয়ে নাও, আমি ধীরে ধীরে বলে যাচ্ছি। জ্ঞানমূলক ফার্স্ট ওয়ান, হস্তান্তরযোগ্য ঋণের দলিল কি? 2 নাম্বার, অঙ্গীকারপত্র, যেটাকে আমরা প্রতিজ্ঞাপত্র বা প্রমিসারি নোট হিসেবেও কখনো কখনো পেতে পারি প্রশ্নে, ঠিক আছে? একই কথা। যদি পরীক্ষায় আসে প্রতিজ্ঞাপত্র কাকে বলে বা প্রমিসারি নোট কাকে বলে, একই অ্যান্সার হবে। অর্থাৎ অঙ্গীকারপত্র কি? 3 নাম্বার বলছি, 3 নাম্বারটা হলো বিনিময় বিল। 4, চেক। বিনিময় বিল কাকে বলে, তারপরে আসবে চেক কাকে বলে। বাকি সরকারি নোট কি, ব্যাংক নোট কি, ব্যাংক ড্রাফট কি, পে অর্ডার কি এবং বিহিত মুদ্রা কি। আপাতত এই যে হস্তান্তরযোগ্য ঋণের দলিল, এই চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, এই কারণে এই চ্যাপ্টার থেকে জ্ঞানমূলকের জন্য এইটুকু দেখে রাখো, ঠিক আছে? পরবর্তীতে আমরা অনুধাবনমূলক প্রশ্নে আসব। আমি 3বার করে বলে যাচ্ছি যাতে তোমরা টিক মার্ক দিতে পারো, অথবা পরবর্তীতে আমি এখান থেকে ছবি তুলে পাঠিয়ে দিব, সবাই দেখে নিতে পারবে। আচ্ছা, অনুধাবন 1 নাম্বার প্রশ্ন, লেনদেন নিষ্পত্তিতে হস্তান্তরযোগ্য দলিল গুরুত্বপূর্ণ কেন? আবারও বলছি, লেনদেন নিষ্পত্তিতে হস্তান্তরযোগ্য দলিল গুরুত্বপূর্ণ কেন? হ্যাঁ নাশিতা, আমরা সেকেন্ড ইয়ারের সিলেবাস শুরু করছি। হস্তান্তরযোগ্য ঋণের দলিল, চ্যাপ্টার 5, সেকেন্ড পেপার। আচ্ছা, 2 নাম্বার কোশ্চেন অনুধাবন, বৈদেশিক লেনদেন নিষ্পত্তিতে বিনিময় বিল গুরুত্বপূর্ণ কেন? 3 নাম্বার অনুধাবন, সরকারি নোট ও ব্যাংক নোট পৃথক কেন, ব্যাখ্যা করো। ইম্পর্টেন্ট কোশ্চেন, সরকারি নোট ও ব্যাংক নোট পৃথক কেন, ব্যাখ্যা করো। আচ্ছা, 4 নাম্বার অনুধাবন, সরকারি নোট কেন রূপান্তরযোগ্য নয়, ব্যাখ্যা করো। সরকারি নোট কেন রূপান্তরযোগ্য নয়, ব্যাখ্যা করো। আচ্ছা, সেকেন্ড ইয়ারে না উঠলেও সেকেন্ড ইয়ারের সিলেবাস শুরু করতে হবে, কারণ কতদিন আমরা কলেজ খুলবে আর আমরা সিলেবাস শুরু করতে পারবো, এরপরে কতটুকু সময় পাবো সেটা জানি না, যার কারণে সেকেন্ড ইয়ারের সিলেবাস শুরু হয়ে গেল, ঠিক আছে? আর আশা রাখি ফার্স্ট ইয়ারের সিলেবাস অলরেডি আপনারা শেষ করে ফেলেছেন,
যার কারণে সেকেন্ড ইয়ারের সিলেবাস শুরু করছি। আচ্ছা, প্রয়োগ আর উচ্চতর দক্ষতার জন্য এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো সেগুলো বলছি। টপিকগুলো আমি বলে দিচ্ছি। হস্তান্তরযোগ্য ঋণের দলিলের বৈশিষ্ট্য, হস্তান্তরযোগ্য ঋণের দলিলের আবশ্যকীয় শর্তাবলী, হস্তান্তরযোগ্য ঋণের দলিলের প্রকারভেদ, সরকারি নোট আর ব্যাংক নোট সম্পর্কিত কিছু ধারণা রাখবে, কারণ এখান থেকে কোশ্চেন আসে। সাথে পার্থক্যটা দেখে রাখবে। আর যেটা আছে সর্বশেষ সেটা হলো ব্যাংক ড্রাফট আর পে অর্ডারের সম্পর্কে ধারণা এবং পার্থক্য। ঠিক আছে? আচ্ছা, আশা করি কোশ্চেনগুলো পেয়েছো। আচ্ছা, ফাইনালের জন্য এই যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বলছি এখান থেকে দেখে রাখলেই আশা করি বোর্ডের কোশ্চেনে তোমরা কমন পাবে। জায়েন, যদি ফার্স্ট ইয়ারের সিলেবাস শেষ না করো বাসায় বসে বসে এখন শেষ করে ফেলো। আচ্ছা, জ্ঞানমূলক শুরু করছি। হস্তান্তরযোগ্য ঋণের দলিল কাকে বলে বা হস্তান্তরযোগ্য ঋণের দলিল কি? আচ্ছা, যেই শব্দটা আমরা দেখতে পাচ্ছি হস্তান্তরযোগ্য, অর্থাৎ হলো যেই ঋণের দলিল একজনের কাছ থেকে আরেকজনে খুব সহজেই আইনগত কোনো জটিলতা ব্যতীতই হস্তান্তর করতে পারে, সেটাকে আমরা বলছি হস্তান্তরযোগ্য ঋণের দলিল। যেমন অঙ্গীকারপত্র, বিনিময় বিল ইত্যাদি। আচ্ছা, হস্তান্তরযোগ্য যে ঋণের দলিল আছে সেটা আমাদের দেশে যে আইন দ্বারা প্রচলিত সেটা হলো 1881 সালের যে আইনটা প্রচলিত সেই আইনটা এখনো রয়ে গেছে। ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, হস্তান্তরযোগ্য ঋণের দলিলের কোন আইন মেনে চলে? সেটা হলো 1881। কত সাল? 1881 সাল। আচ্ছা, 1881 সালের যে আইন আছে সেই আইন অনুযায়ী যখন এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির কাছে তার মালিকানা হস্তান্তর করা হয়, কোনো ধরনের আমাদের যে আইনানুগ জটিলতা আছে সে ধরনের জটিলতা ব্যতীত, ঠিক আছে, খুব সহজেই মালিকানা সত্ত্বটা হস্তান্তর করা যায়। এই কারণে এই দলিলগুলোকে আমরা হস্তান্তরযোগ্য ঋণের দলিল বলে থাকি। আচ্ছা, এবার আসি, হস্তান্তরযোগ্য দলিলের বিশেষ কিছু বৈশিষ্ট্য হলো অবশ্যই দলিলটি তোমার লিখিত হতে হবে, এবং এই যে দলিলটা ইস্যু করা হয় বা ব্যবহার করা হয় যিনি ইস্যু করবেন, অর্থাৎ যে আদেশটা, অর্থাৎ যে তৈরি করছেন বিলটি, তার একটা স্বাক্ষর অবশ্যই থাকতে হবে। আর কোনো কোনো ক্ষেত্রে যিনি আদিষ্ট, অর্থাৎ যার জন্য প্রস্তুত করা হচ্ছে, তারও স্বাক্ষর বা স্বীকৃতিমূলক স্বাক্ষর থাকতে হতে পারে কোনো কোনো ক্ষেত্রে। আচ্ছা, হস্তান্তরযোগ্য যে ঋণের দলিলটা আছে সেটা সাধারণত একটা নির্দিষ্ট মেয়াদের হয়ে থাকে, নির্দিষ্ট পরিমাণ কিছু অর্থ লেনদেন বা লেনদেন নিষ্পত্তি করার উদ্দেশ্যে। এবার আসি, হস্তান্তরযোগ্য যে দলিলটা আছে সেটার আইনত একটা ভিত্তি আছে। আলামিন, আমরা ব্যাংকিং পড়ছি, হস্তান্তরযোগ্য ঋণের দলিল থেকে কোনো ধরনের ম্যাথ নেই, শুধুমাত্র থিওরি। আচ্ছা, হস্তান্তরযোগ্য ঋণের দলিল কাকে বলে সেটা নিয়ে আমরা পড়ছিলাম। হস্তান্তরযোগ্য যে ঋণের দলিলটা আছে সেটার আরেকটা প্রধান বৈশিষ্ট্য হলো নির্দিষ্ট পরিমাণ অর্থের উল্লেখ থাকবে, অর্থাৎ আমি যেই দলিলটা ইস্যু করছি বা তৈরি করছি সেটা একটা নির্দিষ্ট পরিমাণ সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের জন্য তৈরি করা হয়। এই কারণে হস্তান্তরযোগ্য ঋণের দলিলে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের কথা উল্লেখ থাকবে। আরেকটা তথ্য, এই যে অর্থটা আমি পরিশোধ করব অবশ্যই বিহিত মুদ্রায় আমাকে পরিশোধ করতে হবে। বিহিত মুদ্রায় পরিশোধ মানে আমি যেই দেশে বসবাস করছি বা এই যে হস্তান্তরযোগ্য ঋণের দলিলটা আছে যে দেশের অভ্যন্তরে প্রস্তুত করা হয়েছে সেই দেশের প্রচলিত যেই অর্থ আছে সেই অর্থ অনুযায়ী বা মুদ্রার মান অনুযায়ী আমাকে টাকাটা পরিশোধ করতে হবে। অর্থাৎ বাংলাদেশে যদি হস্তান্তরযোগ্য ঋণের দলিল বা ধরো একটা অঙ্গীকারপত্র যদি তৈরি করা হয় বা বিনিময় বিল তৈরি করা হয়, তাহলে এটা বাংলাদেশের যে মুদ্রা আছে অর্থাৎ টাকার এককেই তোমাকে পরিশোধ করতে হবে। আর যদি তুমি সেটা লন্ডনে বা আমেরিকাতে করে থাকো তাহলে সেটা তোমার পাউন্ডে অথবা ডলারেই পরিশোধ করতে হবে। অর্থাৎ দেশে প্রচলিত যে মুদ্রা ব্যবস্থা আছে সেই মুদ্রা অনুযায়ী, অর্থাৎ বিহিত মুদ্রা অনুযায়ী আমার যে অর্থটা আছে সেই অর্থটা পরিশোধ করতে হবে। ঠিক আছে,
এই পর্যন্ত হস্তান্তরযোগ্য ঋণের দলিলের কাকে বলে ছোট করে আমি বুঝিয়ে দিলাম, নিজেরা বই থেকে একটু পড়ে নেবেন। আচ্ছা, এরপরে আসি আমরা অঙ্গীকারপত্র বা প্রতিজ্ঞাপত্র বা প্রমিসারি নোট। আচ্ছা, অঙ্গীকারপত্র হস্তান্তরযোগ্য ঋণের দলিলের একটা বিশেষ প্রকারভেদ। হস্তান্তরযোগ্য এই যে ঋণের দলিলটি আছে অর্থাৎ অঙ্গীকারপত্র, এটার মূল কথাটা হলো আমি একজনকে টাকা পরিশোধ করব, সেটার জন্য আমি যদি কোনো অঙ্গীকার করে লিখিতভাবে তাকে একটা পেপার বা দলিল দিয়ে থাকি, সেটা হলো আমার অঙ্গীকারপত্র। অর্থাৎ আমি যদি কোনো ব্যক্তিকে ধরো 6 মাস পরে 50,000 টাকাটা দেব, সেটা লিখিতভাবে স্বাক্ষর করে এবং তার যার জন্য প্রস্তুত করছি তার নাম উল্লেখ করে আমি অঙ্গীকার করে থাকি যে এতদিন পরবর্তীতে আমি এই টাকাটা আপনাকে পরিশোধ করব, সেটা হলো আমার অঙ্গীকারপত্র। অঙ্গীকারপত্রেও একইভাবে, যেহেতু এটা হস্তান্তরযোগ্য ঋণের দলিল, সেক্ষেত্রে যদি আমি প্রস্তুতকারক বা আদেশটা হয়ে থাকি তাহলে আমার একটা স্বাক্ষর লাগবে। নির্দিষ্ট পরিমাণ অর্থ, অর্থাৎ যেটা বলেছি 50,000 টাকা, এবং নির্দিষ্ট পরিমাণ অর্থাৎ যে 50,000 টাকা বলেছি সেটাই আমি পরিশোধ করব এবং শর্তহীনভাবে, অর্থাৎ নতুনভাবে কোনো শর্ত সেখানে যোগ হবে না পরিশোধ করার সময়। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি আমরা বিনিময় বিল। অঙ্গীকারপত্রটায় যেমন আমি নিজে অঙ্গীকার করছি যে টাকাটা পরিশোধ করব, আর বিনিময় বিলের ক্ষেত্রে যদি আমি আদেশটা হয়ে থাকি অর্থাৎ প্রস্তুত করে থাকি, আমি নিজে টাকাটা পরিশোধ করব না, কিন্তু আমি একজনকে আদেশ করব সে যাতে অন্য কোনো ব্যক্তিকে একটা নির্দিষ্ট মেয়াদ পরে নির্দিষ্ট পরিমাণ অর্থ শর্তহীনভাবে চাহিদা মাত্র প্রদান করে থাকে। ঠিক আছে? অর্থাৎ সেটা হলো বিনিময় বিল। বিনিময় বিলে সাধারণত 3টি পক্ষ হয়ে থাকে। প্রথম পক্ষ যিনি প্রস্তুত বা ইস্যু করবেন তিনি হলেন আদেশটা। দ্বিতীয় পক্ষ অর্থাৎ যার জন্য বা যাকে আদেশ করা হচ্ছে তিনি আদিষ্ট, এবং পরবর্তীতে যে টাকাটা পেয়ে থাকবেন তিনি হলেন প্রাপক। অনেক ক্ষেত্রে এখানে আদিষ্ট এবং প্রাপক একই ব্যক্তি হয়ে থাকে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই বিনিময় বিলে 3টি পক্ষ থেকে থাকে। আচ্ছা, এর পরবর্তীতে আসি আমরা চেক। চেক একটা পপুলার বিনিময় মাধ্যম যেটা আমরা সবাই চিনে থাকি। সাধারণত আমানতকারী যে কোনো ব্যাংকে তার আমানতের যে অর্থটা আছে সেটা উত্তোলনের করার জন্য যে লিখিত আদেশ ব্যাংকে প্রদান করে থাকে সেটা হলো চেক। চেক অবশ্যই একটা হস্তান্তরযোগ্য ঋণের দলিল। আচ্ছা, এর পরবর্তীতে আসি সরকারি নোট। আমরা বিহিত মুদ্রার কথা বলছিলাম। বিহিত মুদ্রা হলো দেশে প্রচলিত যে মুদ্রা আছে সেই মুদ্রা ব্যবস্থা। আচ্ছা, লেখার তো কোনো প্রয়োজন নেই, বইটা সামনে রাখো, আমার কথা শোনো, পরে নিজেরা পড়ে দেখলে বুঝতে পারবে। আচ্ছা, ঐশী, তৃতীয় পক্ষ বুঝতে পারোনি। ধরো আমি বিনিময় বিল প্রস্তুত করছি, অর্থাৎ আমি তোমাকে যদি আদেশ করি, ঐশীকে যদি আদেশ করে থাকি একটা বিনিময় বিলে, সেখানে তোমার নাম থাকবে, আমার স্বাক্ষর থাকবে, আমি তোমাকে আদেশ করলাম তুমি তৃতীয় কোনো পক্ষকে টাকাটা পরিশোধ করবে, অর্থাৎ আমার আদেশ অনুসারে তুমি আদিষ্ট হয়ে অন্য একজন প্রাপককে টাকাটা প্রদান করবে। যাকে টাকাটা প্রদান করা হবে তিনি হলেন প্রাপক বা তৃতীয় পক্ষ। ফয়সাল, এই মাত্রই ঐশী আর আমাকে দিয়ে একটা উদাহরণ বলে দিয়েছি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। এর পরবর্তীতে যেটা নিয়ে আমরা বলছিলাম বিহিত মুদ্রা। বিহিত মুদ্রা হলো প্রচলিত যে মুদ্রা ব্যবস্থা আছে দেশে, সেই মুদ্রা ব্যবস্থাকে আমরা বলছি বিহিত মুদ্রা। বিহিত মুদ্রাকে দুভাগে ভাগ করা হয়ে থাকে, তবে কখনো কখনো এমসিকিউর জন্য যদি শুধুমাত্র বিহিত মুদ্রা কোনটি এরকম উল্লেখ থাকে তাহলে আমরা শুধুমাত্র বিহিত মুদ্রা হিসেবে আমাদের দেশে 1, 2 এবং 5 এই 3টি টাকার কথাই বলে থাকবো। অন্যগুলোকে এমসিকিউর ক্ষেত্রে বিহিত মুদ্রা বলা যাবে না, 10 টাকা থেকে 1000 টাকার যে নোট আছে। ঠিক আছে? এমসিকিউর ক্ষেত্রে। থিওরিটিক্যালের ক্ষেত্রে আমরা বিহিত মুদ্রা হিসেবে সরকারি নোট এবং ব্যাংক নোট উভয়টাকে বুঝিয়ে থাকি, অর্থাৎ দেশে প্রচলিত সবগুলো মুদ্রা কি। এক্ষেত্রে আমাদের যে কয়েনগুলো আছে একই মূল্যমানের, সেগুলো বিহিত মুদ্রা হিসেবে প্রচলিত রয়েছে। ঠিক আছে? হ্যাঁ আলিফ, আজকে আমাদের ব্যাংকিং এর ফার্স্ট ক্লাস। আচ্ছা, সরকারি নোট।
সরকারি নোট হলো যেই নোটগুলো সাধারণত বাংলাদেশের যেই অর্থ মন্ত্রণালয় আছে সেখান থেকে মুদ্রণ করা হয় বা ছাপানো হয়, সেই মুদ্রাগুলোকে আমরা সরকারি নোট বলে থাকি। আমরা জানি 1, 2 এবং 5 এই 3টি নোট হলো আমাদের দেশে সরকারি নোট, যেখানে অর্থ সচিবের একটা স্বাক্ষর থাকে, ঠিক আছে। আর অবশ্যই সরকারি নোটগুলোই আমাদের বিহিত মুদ্রা। পরবর্তীতে আসি, যেটা আমাদের ব্যাংক নোট। আচ্ছা, ব্যাংক নোটটা হলো 1, 2 এবং 5 টাকা ব্যতীত বাংলাদেশে প্রচলিত অন্য যেই টাকাগুলো আছে, অর্থাৎ 10 টাকার নোট থেকে 1000 টাকার যে নোটগুলো আছে সবগুলোই আমাদের ব্যাংক নোট। ব্যাংক নোট সাধারণত বাংলাদেশ সরকারের অনুমতিক্রমে কেন্দ্রীয় ব্যাংক এই নোটগুলো ছাপিয়ে থাকে। আচ্ছা, আর এই নোটের যে স্বাক্ষরটা থাকে সেটা থাকে যখন ইস্যু করা হবে তখন বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর থাকবেন সেই গভর্নরের একটা স্বাক্ষর থাকবে। আচ্ছা, পরবর্তীতে আসি আমাদের ব্যাংক ড্রাফট। আচ্ছা, ব্যাংক ড্রাফটটা হলো যখন কোনো ব্যাংকের শাখা, এক ব্যাংকের শাখা অন্য কোনো শাখাকে আদেশ করে থাকে তৃতীয় কোনো পক্ষকে কোনো অর্থর পরিমাণ পরিশোধ করার যে নির্দেশনা দিয়ে থাকে সেটাকে বলা হয় ব্যাংক ড্রাফট। অর্থাৎ ধরো তুমি একজন ব্যবসায়ী, তুমি রাজশাহীতে যাবে কিছু কাঁচামাল ক্রয় করার জন্য, কিন্তু কাঁচামাল ক্রয় করার জন্য যে তোমার অর্থটা অনেক বড় একটা অঙ্ক, সেটা তুমি সঙ্গে করে নিয়ে যেতে চাচ্ছ না তোমার সুরক্ষার জন্য। আচ্ছা, তাহলে কাঁচামাল ক্রয়ের জন্য তোমার যে অর্থটা আছে সেটা তুমি সঙ্গে নিতে চাচ্ছ না তোমার সিকিউরিটির কারণে। এই কারণে তুমি ধরো বাংলাদেশ থেকে সোনালী ব্যাংকের ম্যানেজারকে বললে আমার যেই বিরাট অঙ্কটা আছে, অর্থাৎ টাকার অঙ্কটা আছে, সেটা আমি সঙ্গে নিতে চাচ্ছি না, কিন্তু এই টাকাটা আমার পরবর্তী কাঁচামাল ক্রয়ের জন্য প্রয়োজন হবে, এইটা আমি কিভাবে রাজশাহীতে গিয়ে পেতে পারি। আচ্ছা, ধরো টাকার অঙ্কটা 10 লক্ষ টাকা। এই 10 লক্ষ টাকা তাহলে কি করবেন, একটা চেক কেটে যে ব্যাংকের ম্যানেজার আছেন তিনি বলবেন আপনি আমাকে কিছু কমিশন সহকারে, অর্থাৎ ব্যাংক ড্রাফট ইস্যু করার জন্য কিছু কমিশন তোমার ব্যাংকে প্রদান করতে হবে। আচ্ছা, তাহলে তোমার কি করতে হবে, সেই চেকটা ম্যানেজারকে দিতে হবে কিছু কমিশন সহকারে। ম্যানেজার লিখিতভাবে অর্থাৎ একটা ব্যাংক ড্রাফট ইস্যু করবেন তার ব্যাংকেরই রাজশাহীর অন্য একটা শাখাকে। সেখান থেকে কি কি ইস্যু করবেন, আমার বা তোমার যে বিজনেসম্যান আছে তার নাম উল্লেখ করা থাকবে। তিনি যখন রাজশাহীতে পৌঁছাবেন তখন ওই ব্যাংকের শাখা থেকে তিনি সেই 10 লক্ষ টাকার অ্যামাউন্টটা উত্তোলন করে নিতে পারবেন। অর্থাৎ একটা শাখা থেকে আরেকটা শাখা যখন রিকোয়েস্ট করে বা অনুরোধ করে অর্থটা পরিশোধ করার জন্য তৃতীয় কোনো পক্ষকে, সেটাকে আমরা বলছি ব্যাংক ড্রাফট। আচ্ছা, এর পরবর্তীতে আসি পে অর্ডার। পে অর্ডার আর ব্যাংক ড্রাফটটা কাছাকাছি, তবে ব্যাংক ড্রাফটের ক্ষেত্রে এক শাখা আরেক শাখাকে কি করে নির্দেশনা দিয়ে থাকেন বা আদেশ দিয়ে থাকেন, কিন্তু পে অর্ডারের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো শাখা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই টাকাটা প্রদান করার জন্য অঙ্গীকার করে থাকে, ঠিক আছে। অর্থাৎ ব্যাংক ড্রাফট হলো এক শাখা থেকে আরেক শাখাকে অনুরোধ করা হয়, একই ব্যাংকের হতে পারে বা নির্দিষ্ট অন্য কোনো ব্যাংক হতে পারে। আর পে অর্ডারের ক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটা হলো ব্যাংকের একটি শাখা নির্দিষ্ট কোনো ব্যক্তিকে টাকাটা পরিশোধ করার জন্য অঙ্গীকার করে থাকে। আচ্ছা, পরবর্তীতে বিহিত মুদ্রা, যেটা আমরা আগেই বলেছি, বিহিত মুদ্রা হলো নিজের দেশের প্রচলিত যে মুদ্রা ব্যবস্থা আছে, যে নোটগুলো প্রচলিত আছে সেগুলোকে আমরা বলছি বিহিত মুদ্রা। আচ্ছা, এই পর্যন্ত ছিল আমাদের পঞ্চম অধ্যায় হস্তান্তরযোগ্য ঋণের দলিলের জ্ঞানমূলকের যে প্রশ্নগুলো সেগুলো। পরবর্তীতে আছে আমাদের অনুধাবনমূলক প্রশ্ন এবং প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। আজকে এই পর্যন্ত। আগামী দিন আমরা এই চ্যাপ্টারের অনুধাবন আর উচ্চতর এবং প্রয়োগের দক্ষতার উপরের যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে বসবো। আশা করি আগামী ক্লাসের আগেই তোমরা জ্ঞানমূলকের প্রশ্নগুলো করে ফেলবে। সুস্থ থাকবে, ভালো থাকবে সবাই।